বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকে আমূল বদলে দিচ্ছে এবং এই বদলানোটা কবে কোথায় কিভাবে গিয়ে শেষ হবে সেটি কেউই বলতে পারছেন না। কেউ কেউ এটিকে নিউ নর্মাল বলছেন, কেউ কেউ বলছেন নিউ ওয়ার্ল্ড অর্ডার। এবং এই নতুন বিশ্ব ব্যবস্থায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানসিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক সম্পর্কগুলো কি হবে, ইভেন মানুষের সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক গিয়ে কি দাঁড়াবে সেটা কিন্তু কেউই এখন আর নিশ্চিত করে বলতে পারছে না। প্রতিটি মানুষ, পৃথিবীর প্রতিটি মানুষ এখন প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকির মধ্যে আছে এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে আছে। আমরা প্রত্যেকটা মানুষই জানি যে আমাদের এক সময় না কোনো দিন মরতে হবে, কিন্তু এখন আমাদেরকে প্রতিটা মুহূর্তে মাথায় রাখতে হচ্ছে যে আমাকে কখন কোভিড-19 আক্রান্ত করবে এবং আমি বাঁচব কি বাঁচব না। এরকম একটা অবস্থায় তার চেয়ে বড় যেটি ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ধ্বংসস্তূপের মধ্যে। এই অবস্থা আরও 1-2-3 মাস চলতে থাকলে কোথায় গিয়ে পৃথিবী দাঁড়াবে সেটি কেউই কিন্তু এখন আর বলতে পারছে না। নানা রকমের গবেষণা চলছে অর্থনীতি নিয়ে, সমাজ নিয়ে, ভ্যাকসিন আবিষ্কার নিয়ে, কিন্তু নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছেন না যে কবে এগুলো আবিষ্কার করা সম্ভব হবে, কবে সব কিছু ঠিকঠাক মতো ফিক্স করা যাবে। এই বিষয় নিয়ে, অর্থাৎ কোভিড-19 বা করোনা ভাইরাস, তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে তৃতীয় মাত্রায় 3 জন অতিথি রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে বসা আছেন ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক এবং ঢাকা ক্লাব লিমিটেডের বাংলাদেশের শীর্ষ এলিট ক্লাব বা সোশ্যাল ক্লাব ঢাকা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মিস্টার খায়রুল মজিদ মাহমুদ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর ন্যান্সি স্নো। Nancy Snow is an American professor and a scholar of propaganda and public diplomacy. She has authored, edited or co-edited 13 books. In 2015, she was appointed by the Chancellor at the recommendation of the President to serve in a special distinguished faculty appointment as Pax Mundi, World Peace, Professor of Public Diplomacy at Kyoto University of Foreign Studies. She is also an adjunct fellow at the Institute of Contemporary Asian Studies, Temple University, Japan campus. Snow has presented over 200 sponsored lectures all over the world. Snow is frequent broadcast media, commentator to international media such as BBC World Service, and opinion writer to a variety of media including The Guardian, The Japan Times, The Diplomat and The Huffington Post, and has been interviewed by The New York Times, CNN, The National Post, among many others. She is a lifetime member of the Fulbright Association and Public Diplomacy Association of America. She is a former Presidential Management Fellow at U.S. Department of State. She now divides her time between the United States and Japan. আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকার ধানমন্ডি থেকে প্রফেসর ডক্টর সর্দারে নাইম। তিনি চেয়ারম্যান এবং চিফ সার্জন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং প্রেসিডেন্ট সোসাইটি অফ এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জন অফ বাংলাদেশ, হুইচ হ্যাজ 1200 মেম্বার্স অফ সার্জনস। স্বাগত আপনাদের সবাইকে স্টুডিওতে। ডক্টর ন্যান্সি স্নো, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ। মিস্টার খায়রুল মজিদ মাহমুদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একদিকে আপনি ব্যবসায়ী নেতা, আরেকদিকে বাংলাদেশের সবচেয়ে বড় যে সোশ্যাল ক্লাব, সামাজিক ক্লাব, সেটির প্রধান ব্যক্তি। আমি একটু শুনতে চাইব যে কোভিড-19কে মোকাবেলা করার জন্যে সবাই ব্যস্ত, তার মধ্যে একটা বড় অংশকেই নিরাপত্তার জন্য ঘরে থাকতে হচ্ছে, যেটিকে আমরা কোয়ারেন্টাইন বলছি, আইসোলেশন বলছি, সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছি, কিন্তু এর মধ্যে থেকেও মানুষের পাশে দাঁড়াচ্ছে। সো আমি একটু শুনতে চাইব যে সামাজিক সংগঠনগুলো বা সমাজ, মানুষ কিভাবে আসলে এই দুর্যোগ মোকাবেলার জন্য অন্য মানুষের পাশে দাঁড়াচ্ছে, আপনার অবস্থান থেকে, আপনার জায়গা থেকে, আপনার ক্লাবের দিক থেকে। আমি এই জায়গাটা একটু মানবিক দিকটা একটু শুনতে চাই আপনার কাছে প্রথমে। ধন্যবাদ জিলু। প্রথমে আমি সমবেদনা জানাতে চাই, কোভিড-19 আক্রান্ত হয়ে 60 জন মানুষ মারা গিয়েছে বাংলাদেশে, তাদের পরিবারের 60 জনের বেশি, আসলে 60 জনের বেশি, আজকে 10 জন মারা গেছে। আমি সমবেদনা জানাতে চাই ডক্টর মঈনুদ্দিনের পরিবারকে, যে প্রথম স্বাস্থ্যকর্মী ডাক্তার, যিনি সিলেট থেকে ঢাকায় কুর্মিটোলা হসপিটালে মারা গেছে। জিল্লুর, আজকে আমরা যেই শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি, এটা একটা ইনভিজিবল
জিনিস যেটাকে দেখতে পাচ্ছি না। আমাকে সামনে থেকে মারবে না পেছন থেকে মারবে না ডান দিক থেকে মারবে না আকাশ থেকে আসবে, আমরা জানি না, দৃশ্যমান না আমাদের সামনে। এটার জন্য পৃথিবীর কোনো দেশেরই কোনো প্রিপেয়ারনেস ছিল না এর আগে। আপনি এটা অবশ্যই দেখতে পেয়েছেন, কারণ আপনি বিশ্বের প্রতিটি দেশের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলছেন আপনার এই প্রোগ্রামে, এবং একমাত্র তৃতীয় মাত্রাই সাথে দেখে আমরা বুঝতে পারছি, যদি আপনি এটা কানেক্টেড না হতেন পৃথিবীর অন্যান্য দেশের সাথে, আমরা বুঝতে পারতাম না বাংলাদেশ কোন জায়গায় অবস্থান করছে। একই সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি। এখন কিছু কথা আমাকে প্রথমে বলতে হবে যে সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন, লকডাউন, এখন মানুষ ইউজ টু হয়ে গেছে যে এই শব্দগুলি কি। সোশ্যাল ডিস্টেন্সিং মানে সামাজিক দূরত্ব। সেদিন আমার বাসার সামনে দিয়ে সামরিক বাহিনী মাইকিং করে যাচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখেন। আমার মনে হয় এখানে বললে ভালো হতো যে আপনারা 6 ফিট দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখুন, বা কোয়ারেন্টাইন না বলে যে আপনারা গৃহবন্দী থাকুন, সোজা বাংলা। যাই হোক, এখন মানুষ শিখে গেছে লকডাউন কি, কোয়ারেন্টাইন কি, সমস্ত কিছু। একটা জিনিসই আমাদের করতে হবে, আপনারা জানেন আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, আমাদের সরকারের সীমাবদ্ধতা। এই যে দূরত্ব বজায় রাখা, যেটা সরকার এবং বিভিন্ন সংগঠন সবাই যেটা বলছে আমাদেরকে, এটাই প্রথম ওয়ান অফ দি প্রিরেকুইজিট। তিনটা যেগুলো করতে হবে, ডক্টর নাইম বলবেন মেডিকেল অ্যাসপেক্টটা যে আমাদের কি কি করতে হবে, এটা তার ফিল, আমি বলবো না। তবে আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি 17 তারিখে জাতির জনক বঙ্গবন্ধুর মুজিব বর্ষ পালন করে সেদিন থেকেই আমার প্রতিষ্ঠান ঢাকা ক্লাব আমি বন্ধ করে দিয়েছিলাম। আমার অনেক সদস্যরা বলেছেন যে সরকারি কোনো নির্দেশ আছে কিনা, 150 বছরেও ঢাকা ক্লাব বন্ধ হয়নি, আপনি কেন বন্ধ করে দিলেন? এটা সরকারের সমস্ত ডিসিশনের উপরে বসে থাকলে হবে না, আপনাকে ফারসাইটেড হতে হবে, আপনাকে বুঝতে হবে কোন ডিসিশনটা আপনি নিতে হবে। আমার 500 কর্মচারীকে ছুটি দিয়ে আমি ক্লাব বন্ধ করে দিয়েছি, একদম লকডাউন, লক করে দিয়েছি। ওখানে কেউ নাই, 50 জন কর্মচারী আছে ওখানে। বাট আপনারা তো এমনিতে বোধহয় ত্রাণ সহায়তা দিচ্ছেন ইতিমধ্যেই। অবশ্যই অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসা উচিত, আমাদের এতখানি করার আছে। আমরা প্রতিনিয়ত গত 20 দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় 200 মানুষকে 5 কেজি চাল, ডাল, পেঁয়াজ, আলু, 1 কেজি তেল, সাবান, সমস্ত কিছু পৌঁছে দিচ্ছি ট্রাকে করে। আমাদের কোনো এমপ্লয়ি বেরোচ্ছে না, কারণ বাজে ট্রাক যায়, ওরা উঠায় নির্দিষ্ট স্থানে চলে যায়। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকেও আমরা সেদিন 10 লক্ষ টাকা দিয়ে এসেছি, কারণ ওনার একটা 28,000 লোকের ডেটাবেজ আছে। কারণ এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে যারা ভিক্ষুক এদের কিন্তু ভালো সেভিংস আছে মোটামুটি, কিন্তু একদম নিম্ন আয়ের যারা প্রফেশনাল ভিক্ষুক তাদের ভালো সেভিংস আছে, সারা বছর ধরে ভিক্ষা করে। কিন্তু যারা দিনমজুর, রিক্সা চালক, এরা কিন্তু ভিক্ষাও করতে পারে না, চাইতেও পারে না। তো এদের কাছে আমরা এই ত্রাণ সামগ্রীটা পৌঁছাতে চেষ্টা করছি। এবং মেয়র সাহেবকে আমি 10 লাখ টাকা দিয়েছি, তার কারণ হচ্ছে আমরা নিজেরা দিচ্ছিলাম, কিন্তু এটা দেওয়া অসম্ভব হয়ে গেছে। কারণ আপনি দিতে গেলে সেখানে 300, 400, 500 মানুষের সমাগম হয়। এমনিতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলও তো দিয়েছেন বোধহয়। গতকালকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলও আমরা মুজিব বর্ষ থেকে যে টাকাটা সাশ্রয় করেছি, মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছিলেন যে সীমিতভাবে মুজিব বর্ষ পালন করার জন্যে, ব্যাপকভাবে না করে আমরা সেই বাজেট থেকে 1 কোটি টাকা সেভ করে ওটা ওনার ত্রাণ তহবিলে গতকালে দিয়েছি। আরো শুনবো আপনার কাছ থেকে ব্যবসায়ী নেতা হিসেবে বক্তব্য। ডক্টর ন্যান্সি, দ্য ইউএস অলরেডি হ্যাজ দ্য world's highest number of COVID-19 deaths. So, what's your take on COVID-19, and what is the latest situation in USA? Well, you know, everything changed on March 11th. And interestingly, that's a date that is very precious to Japan, too, so-called 3/11. But in the US, our 3/11 was the National Basketball Association, the NBA, suspending its season.
and it caught everybody unawares about this virus. We were still viewing it as something happening in Asia that wasn't going to have much impact in the US. So we've had about a month to adjust. And of course, we have our hot zones. Now, presently, I have a home in upstate New York. I'm closer to Canada than I am to New York City, New Jersey metro. And New York State is a huge state, but of course the worst outbreak has been in New York City, in that New York metro area. We've now shifted to, we're beginning to flatten the curve in many parts of the country. California has done a very effective job. The mayor of San Francisco, London Breed, came out with a very stringent lockdown, shelter in place, long before anybody else in the United States was doing that, or even the federal government. The Trump administration wasn't even there yet. I was just saying that now we're shifting away from a lockdown, because of course we can't have a total lockdown of the economy, to a partial reopening, and state governors about having this piecemeal, like a cascading reopening of the economy. Now, we've had a tussle between the federal government and the state governors. Donald Trump, the president, has said he's going to decide when the country reopens, but he doesn't have the constitutional ability to do that. So I do think that if this goes on for months and months, where people have to shelter in place, we may have a real problem on our hands beyond just taking care of public health immediate needs. And this is a country full of people who are used to moving around freely. Professor, the United and I'm proud of our ability to stay at home, but again, we're trying to see the light at the end of this tunnel. Professor, the United States spends more on healthcare than any other countries in the world. Almost 18% of GDP and a large share of its spending comes from the federal government, and almost everyone has health insurance. After having such an effective healthcare system, why the federal government is failed to control the rapid spreading of COVID-19? Who gets to make the initial key decision in healthcare? And does the administrative failure is accounted for a high mortality rate? Well, let me just say something about the healthcare system. This has been a priority for Americans in a number of presidential campaigns. And it wasn't too long ago that we had the so-called Obamacare, an effort to get more people under a healthcare insurance. Now, we spend a lot on healthcare, but that doesn't mean it's efficient. The way it works here is whoever has more money and has access to the best doctors in the countries, the best healthcare system, will get very good, high-quality care. But for many Americans, they don't have that privilege. So healthcare is a basic human right, but in the time of a corona crisis, and very chaotic at times. There have been horror stories about what has happened to people who've died in the hospital or in the nursing homes, for instance, where there just isn't room to even take care or accommodate the people who have died. So they end up outside of New York. There have been mass graves of people who had recently died. And it's not the picture of a first world, #1 superpower economically, militarily. So now, after a lot of stops and starts, we've got all hands on deck. We're using the military. We're using the social workers. We are calling on healthcare providers who have retired to come out of retirement. We're sending them to all over the country where the needs are the greatest. So we're fighting this like a form of warfare. And my hope is that a new, younger, greatest generation will come out of this. So
I don't want to paint just a stark picture. There is incredible goodwill. There are people sacrificing their lives practically. The frontline healthcare workers are putting themselves at risk because when a crisis breaks out in healthcare, they run towards the problem, unlike most of us. So there are many incredible stories of heroism, and we will hear more going forward. But yeah, I think it's been rather transparent that for a country as wealthy as the United States, that we were caught on our back heels with this pandemic. We were ill prepared for it. And I think that when you are so wealthy, sometimes you get a little bit complacent or even a lot complacent, and you don't really think about what might be coming around the corner. We should have been prepared for this. Where I live in East Asia, if you look at South Korea, which has been used as a model of how to take care of the crisis, you got to remember South Korea had to deal with MERS and SARS, and they were also caught flat-footed. And a number of their political leaders were sent to jail, not over their handling of SARS or MERS, but the people in South Korea said, we're not going to let that happen again, where we have this terrible impact on tourism, where it ended up not many people died, but they put in place measures so that they would be prepared for COVID-19. That's something that we weren't doing in the United States. Okay. Finally, I would add that the politics have really come to the foreground. You shouldn't have the President of the United States getting into a bully match with the World Health Organization, or finger pointing about who's responsible and what country is responsible for this virus. Frankly speaking, the entire world is now owning this virus. So where it originated isn't particularly important right now until we conquer this virus. And we're going to be dealing with COVID-20, COVID-25. I mean, this is not a one-off crisis. So the U.S., I hope, will have a lot of lessons learned that we can apply to the rest of the global community. Because one of the beautiful things to come out of this is that we will truly experience the reality that we are all interconnected, that our very lives are dependent on being more cooperative and more collaborative. Thank you, Professor. Thank you. Stay with us. Professor Dr. Sarder Nayeem, আপনি শুনছিলেন ফ্রন্ট লাইনে থেকে যারা যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর ন্যান্সি তাদের প্রশংসা করছিলেন, কিন্তু বাংলাদেশে মিস্টার খায়রুল মজিদ মাহমুদ তার আলোচনার শুরুতেই কিছুটা চিকিৎসকদের নিয়ে বলছিলেন যে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের হসপিটালগুলোকে নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে। অনেক চিকিৎসক তাদের প্রাইভেট প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছেন এবং সব মিলিয়ে রোগীদের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এখন রোগীরা বুঝতেও পারছে না কার কাছে যাবে। যে কোনো সাধারণ রোগে যেটার হয়তো কোভিড-19-এর সঙ্গে বা করোনা ভাইরাসের সঙ্গে কোনো সম্পর্কও নেই। সো আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু খায়রুলকেও এবং প্রফেসর ন্যান্সিকে। আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান হিসেবে, অর্থাৎ বেসরকারি খাতের একটি হাসপাতালের কর্ণধার এবং একজন প্রফেসর অফ সার্জারি বা সার্জারি প্র্যাকটিস করি, একজন প্র্যাকটিশনার স্পেশালিস্ট হিসেবে, এবং আমার সোসাইটি অফ এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জনসের পক্ষ থেকেও যদি বলি, আমরা কিন্তু ডাক্তাররা কেউ পালিয়ে যায়নি এবং ডাক্তাররা মাঠেই আছে। এখন ব্যাপারটি একেবারেই নতুন, আমাদেরও জানা ছিল না। গত 30 বছরের প্র্যাকটিসিং জীবনে আমার একবারের জন্য চিন্তা করতে হয়নি যে কোনো একটি রোগীর চিকিৎসা প্রদান করতে যে আমি এবং আমার যারা সহকর্মী, ধরুন আমি সার্জারি করি, আমার সাথে যারা আছেন তারা সবাই এবং তাদের পরিবারের সবাই একটি মৃত্যু ঝুঁকিতে পড়তে পারি এমন চিন্তা কখনো আমাদের করতে হয় না। সুতরাং ব্যাপারটি সম্পূর্ণ নতুন আমাদের সবার জন্যই। মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে ডিসিশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেই ডিসিশনগুলো মেনেই কিন্তু আমরা কাজ করছিলাম।
এবং এখনো করছি, কিন্তু এখানে কিছু কিছু স্ববিরোধিতা আছে সেই ব্যাপারগুলো, এবং বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালের ডাক্তারদের, আর বিশেষ করে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়টির ব্যাপারে একটু ক্লিয়ার করতে চাই। এটা জনগণেরও জানা উচিত, বোঝা উচিত, নইলে জনগণও বুঝবে না যে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস থেকে কোথায় গেল, কেন সরে গেল, ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে দু ধরনের চিকিৎসক আছেন। একটা হলো যে সম্পূর্ণ বেসরকারি খাতে যারা কাজ করেন, সকাল বিকাল তারা প্র্যাকটিস করেন, অথবা যে কোনো একবেলা প্র্যাকটিস করেন তারা বেসরকারি একটি হাসপাতালে। আমাদের দেশের ডাক্তারের সংখ্যা প্রায়, রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় ৮৬,৮০০ জনের মতো। এবং মজার ব্যাপার হলো যে এখানে কিন্তু সরকারি ডাক্তার আছেন মাত্র ২০,০০০-এর মতো। বেসরকারি হাসপাতালে যারা কাজ করেন তারা বেসরকারি ক্লিনিক অথবা হাসপাতালে কাজ করেন, ধরেন কর্পোরেট হসপিটালগুলোর বাইরে, যেমন বড় বড় হাসপাতাল অর্থাৎ অ্যাপোলো, ইউনাইটেড স্কোয়ার, এই জাতীয় কর্পোরেট হসপিটালগুলোর বাইরে প্রায় সব বেসরকারি হসপিটালগুলোই কিন্তু সরকারি এবং বেসরকারি ডাক্তারদের একটি প্রাইভেট প্র্যাকটিসিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হয়, এবং আমার হাসপাতালও তাই। দু ধরনের ডাক্তার যারা বলছিলাম, যে সরকারি যারা চিকিৎসা করেন তারা কিন্তু সকালবেলা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, ঢাকা শহরে বলেন বা বিভিন্ন জেলা শহরে এবং বিভিন্ন উপজেলা শহর লেভেলেও সরকারি ডাক্তারাই কিন্তু বিকালবেলা বেসরকারি প্র্যাকটিস করেন। কোথায় করেন? বেসরকারি কোনো একটি প্রতিষ্ঠানে। তার কারণ পৃথিবীতে সম্ভবত আমাদের দেশটি একটি ইউনিক কান্ট্রি, যেখানে একজন ডাক্তারকে সকালে ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা ডিউটি দেওয়ার পরেও আবার বিকেলে, সন্ধ্যা এবং রাত, মধ্যরাত পর্যন্ত আমাদেরকে আবার কাজ করতে হয়। তার কারণ হলো আমাদের ডাক্তারের সংখ্যা। প্রতি এমবিবিএস ডাক্তার হিসেবে যদি আমরা দেখি তাহলে প্রতি ২,০০০ থেকে ৩,০০০ জনের একজন ডাক্তার পাই, এবং সরকারি ডাক্তার হিসেবে যদি বলি ৭ থেকে ৮,০০০ জন মানুষের জন্য একজন ডাক্তার। সুতরাং আমাদের অপ্রতুলতা নিয়ে আমাদের কোনো সংশয় নাই। আমরা জানি আজকে আমেরিকান বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে যদি আমরা নিজেদেরকে তুলনা করি তাহলে আমরা বোকার স্বর্গে বাস করব। এই অবস্থা থেকে আজকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখছি বা সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন জন বলছেন যে কোভিড আক্রান্ত নয় এমন রোগী যেও হাসপাতালগুলোতে ডাক্তার পাচ্ছেন না, তার কারণ ডাক্তাররা বিকেলে প্র্যাকটিস করছেন না। এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি ডাক্তারের প্রশ্নটা আসে না, অ্যাজ এ হোল ডাক্তারের প্রশ্নটাই আসে। হাসপাতালগুলো আসলে বন্ধ নেই, হাসপাতালগুলো খোলা আছে। এটা সত্যি কথা যে প্রাইভেট প্র্যাকটিশনার্সরা এখন তাদের প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ রেখেছে, বিকজ যারা সকালে প্র্যাকটিস করেন বা আমাদের মতো যারা সম্পূর্ণ প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের এই অধিদপ্তরের স্ববিরোধী কতগুলো ডিসিশনের জন্যই আমাদেরকে অনেক জায়গাতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখতে হয়েছে। আমরা বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। কেন? আপনারা জানেন যে জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট এগুলো কিন্তু এক একটা উপসর্গ, এগুলো কিন্তু কোনো রোগ না। কোভিড-19-এর উপসর্গ এগুলো, এবং অন্যান্য অসুখের উপসর্গ এগুলো। ধরেন হার্ট অ্যাটাক নিয়ে যদি কোনো একজন কার্ডিওলজিস্টের কাছে একজন রোগী যায়, সেও কিন্তু শ্বাসকষ্টের কমপ্লেন করবে। আমাদের বলা হয়েছে রোগী জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা ইত্যাদি থাকলে তাকে প্রথমে কোভিড টেস্ট করতে পাঠাবেন। অবশ্যই আমি বিশ্বাস করি যে কোভিড চিকিৎসা একটি প্রাইভেট হসপিটালে করা সম্ভব না, এগুলি সরকারের নির্ধারিত হসপিটালে হওয়া উচিত, এবং সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এই রোগীটিকে আমি চিকিৎসা দেওয়ার আগে, অথবা ধরেন সার্জন হিসাবে যদি আমি বলি, বা আমার সোসাইটির যে কোনো সার্জনের পক্ষ থেকে যদি বলি, এই যে অ্যাপেন্ডিক্সের রোগী আমার কাছে জ্বর নিয়ে আসবে, পেটে ব্যথা, সামান্য ব্যথা এবং জ্বর নিয়ে আসতে পারে, আমি প্রথমে তাকে এখন কোভিড টেস্ট করতে সরকারি কোভিড সেন্টারগুলোতে পাঠাবো নাকি তার অপারেশন করব? আমি অপারেশন করতে যে যদি না জেনে সে কোভিড আক্রান্ত কিনা সেটা না জেনে যদি তার আমি অপারেশন করি, তাহলে কিন্তু আমি শুধুমাত্র রোগীকেই বিপদে ফেললাম না, আমি আমার নিজেকে, আমার সাথে যে আরো ৮ জন অ্যাসিস্ট্যান্ট আছেন অপারেশন থিয়েটারের লোকজন, এবং তাদেরকে না শুধু, তাদের আরো ১০ জন করে যদি এক একজন ফ্যামিলি মেম্বার ধরেন, প্রায় ১০০ জন লোককে বিপদে ফেলছি। একটি হাসপাতাল মানে পুরোপুরি আপনার লকডাউন করে দেওয়ার মতো অবস্থা হবে তখন। এখন আলবারাকা হাসপাতালের কথা আপনি শুনেছেন দুদিন আগেই, যেখানে একজন কোভিড রোগী ছিল, এবং ইদানিং কোভিড রোগীরা কিন্তু জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে আসছেন না আমাদের কাছে, অনেকে কিন্তু লুকাচ্ছেন, অনেকে
ওই সোশ্যাল কারণেই যেটা আপনি দেখছেন যে সত্যি কথা বলছেন না, আমরা ভুল করে চিকিৎসা করতে যে ডাক্তার আক্রান্ত হচ্ছি। যে কজন এই পর্যন্ত আক্রান্ত হয়েছে এর মধ্যে ডাক্তারের সংখ্যা আমি শুনেছি, যদিও সরকারি কোনো পরিসংখ্যান আমার কাছে নাই, প্রায় 70 জনের উপরে। পৃথিবীতে এত বেশি ডাক্তার কোথাও আক্রান্ত হয় না। এখানে আমি একটি কথা শুধু বলি আপনাকে, প্রাইভেট হাসপাতালগুলো প্র্যাকটিস করার পাশাপাশি যদি আমাদেরকে কোভিড টেস্ট করার সুযোগগুলো আমাদেরকে দেওয়া হতো, বা সরকার যদি তাহলে এই সংকট তৈরি হতো না, টেস্টটা না রেখে আমাদেরকেও প্রাইভেট সেক্টরে যদি দেওয়া হতো, তাহলে আমরা এই কোভিড টেস্টের মাধ্যমে তারপরে আমরা নন কোভিড রোগীদের চিকিৎসা খুব সুন্দরভাবে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো আছি। খায়রুল মজিদ মাহমুদ, আপনি শুনছিলেন ডক্টরের কথা, প্রফেসরের কথা, এবং এটাকে এখন সবাই বলছেন যে ইকোনমিস্টরা যে একটা অর্থনৈতিক ভূমিকম্পের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে গোটা পৃথিবী, এবং এটি সামাল দেওয়ার জন্য নানা ধরনের প্যাকেজ নানান জায়গা থেকে দেওয়া হচ্ছে, নানান সরকার ব্যবস্থা করছে, কিন্তু সেগুলোকে অপ্রতুল বলা হচ্ছে। এবং এটিও অনেক অর্থনীতিবিদ বলছেন যে যেটি এখন ঘোষণা করা হচ্ছে এটি আর 3 মাস পরে এই পরিকল্পনায় চলবে কিনা সেটিও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রায় 96,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন, এবং সেটি নিয়ে আবার মিশ্র কথাবার্তা আছে। বাট সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন যে একজন ব্যবসায়ী নেতাও আপনি, এবং এই প্যাকেজগুলোকে আপনি কিভাবে দেখেন, এবং সেই সঙ্গে অর্থনীতির যে সংকটটা সামনে তৈরি হচ্ছে সেটি মোকাবেলার জন্য কি কি করণীয় বলে মনে করেন আপনি? ধন্যবাদ। এখানে একটা কথা ভেরি সিম্পল, আপনাকে বুঝতে হবে যে সারা পৃথিবীতে আজকে 21 লক্ষ বা 22 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে 1,36,000। আজকে যেটা পার্সেন্টেজ আমি দেখছি, আপনি 22 লক্ষ থেকে, তার মানে অলমোস্ট 6% পিপল আর ডাইং। বাংলাদেশের কনটেক্সটে 1500 যতজন মারা গেছে, মানে এফেক্টেড হয়েছে আজকের ইস্যুতে, ওখানে 60 জন মানুষ মারা গেছে। আমাদেরকে ধরে নিতে হবে ম্যাক্স ধরে নেন 10% মানুষ কোভিড আক্রান্তে মারা যাবে পৃথিবীতে। বাংলাদেশে 16 কোটি মানুষ, 10% হলে এখানে 1,60,00,000 মানুষ মারা যাবে। আর যদি 5% হয়, আমরা যদি কার্ভটাকে ফ্ল্যাটেন রাখতে পারি, এই কার্ভটা একটা অপটিমাম লেভেলে যাবে, তারপর আবার নিচের দিকে নেমে আসবে, তাহলে আমাদের এখানে 80,000 মানুষ মারা যাবে। আমাদেরকে এখন চেষ্টা করতে হবে, ইকোনমিক প্যাকেজ বলেন, স্টিমুলাস প্যাকেজ বলেন, যাই বলেন, আমাদেরকে এটা কমিয়ে আনতে হবে। এটা বাস্তবতা যে মানুষ মারা যাবে 80 থেকে 1 লক্ষ, 50 থেকে 60,000 অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক। সো উই হ্যাভ টু থিঙ্ক আমরা এটাকে কিভাবে ব্রিং ডাউন করব, এটা গেল একটা অ্যাসপেক্ট। ইকোনমিক যেটা প্যাকেজ দিয়েছে, সারা পৃথিবী দিচ্ছে, সারা পৃথিবীতে এই কোভিডের এফেক্ট আসবে আগামী 3 বছরে। $9 ট্রিলিয়ন ডেফিসিট হবে সারা ওয়ার্ল্ডে। ইউনাইটেড স্টেটস যাই দিচ্ছে, ওরা ধনী দেশ, ওরা ওদের মতো করছে, জাপানের মতো করছে, সব দেশই যার যার মতো করছে, ওদের সাথে তুলনা করতে হবে না। বাংলাদেশের একটা নিজস্ব মডেল তৈরি করতে হবে। এটাগুলো একটা ইকোনমিক প্যাকেজ। আমাদের লিমিটেশন আছে, আমাদের সরকারের, আমাদের স্বল্পতা আছে, তবুও মাননীয় প্রধানমন্ত্রী অলমোস্ট 1,00,000 কোটি টাকা দিয়েছেন। গার্মেন্টসে দিয়েছেন, শিল্প খাতে দিয়েছেন, কৃষিতে 9,000 কোটি টাকা দিয়েছেন সাবসিডাইজড রেটে। এগুলো গ্র্যান্ড না, 2% ইন্টারেস্ট, 9% ইন্টারেস্ট, গভর্নমেন্ট 4.5% সাবসিডি দিবে, যাতে ইকোনমিক সেক্টরসগুলোকে আবার রিভাইভ করার জন্য আফটার ম্যাথে যে এফেক্টটা হবে ইকোনমির, ওটাকে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে যাতে ওটা ভালোভাবে চলে। নেভারথেলেস, বাট ওয়ার্ল্ড ব্যাংকের যেটা প্রেডিকশন এবং IMF এন্ড আদার্স, যে $9 ট্রিলিয়ন দে উইল বি ডেফিসিট। ইউনাইটেড স্টেটসে বলেন, জাপানে বলেন, জার্মানিতে বলেন, যেখানেই বলেন। এটা হলো একটা অ্যাসপেক্ট। এই জিনিসটার কয়েকটা অ্যাসপেক্ট, একটা হচ্ছে মেডিকেল, আরেকটা হচ্ছে অর্থনৈতিক, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আমার বন্ধু নাইমকে একটা কথা বলি, যে এখানে আমাদের চিকিৎসকরা 86,000 চিকিৎসক বা 20,000 সরকারি চিকিৎসক যাই হোক, একটা লোক কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা কত? 10% হলে এতজন, এতগুলো ডাক্তার ওদের কখন কাজে লাগবে? ওই সময়টায় আইসোলেশনে বা একদম যখন মারা যাবে ওই সময়ে। বিফোর দ্যাট আমাদের যা স্বাস্থ্যকর্মী আছে, টেস্টিং টেস্টিং টেস্টিং,
এটাই করতে হবে। ওই জায়গায় কিন্তু আপনার এত বড় এক্সপার্টিসের দরকার নেই যে টেস্টিং এর সময় ডাক্তার থাকতে হবে, কোয়ারেন্টাইনের সময় ডাক্তার থাকতে হবে, সোশ্যাল মানে ওই দূরত্ব বজায় রাখুন ডাক্তার থাকতে হবে। আমাদের যে ডাক্তার আছে এটা নিয়েই সম্ভব। যদি প্রয়োজন পড়ে আমাদের মেডিকেল কলেজগুলিতে যারা ইন্টার্ন আছে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট আছে, আমেরিকার ইমার্জেন্সিতে যেমন ন্যাশনাল গার্ডকে ডাক দিয়েছে, উই হ্যাভ টু গো অ্যান্ড কল এইসব ডাক্তারদের যারা ফোর্থ ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, তাদের তো একটা ধারণা আছে এই রোগ সম্বন্ধে। তারা এখন হঠাৎ করে আপনি একটা নার্স ট্রেন করতে পারবেন না। এবং এই যে ভেন্টিলেটর বলেন, এটা আনো সেটা আনো, ওটা হচ্ছে আলটিমেট লাস্ট স্টেজে। এবং ভেন্টিলেটর চালাবে কি? ওই পার্সোনালও তো নাই বাংলাদেশে, যে ট্রেন লোকজন নাই যে ভেন্টিলেটরটা চালাবে। তো ভেন্টিলেটর এবং টেস্টিং করার জন্য অনেক কম্পোনেন্টস লাগে, রিএজেন্টস লাগে, সোয়াব লাগে, এটা লাগে সেটা লাগে, সেটাও দেখতে হবে। আমাদের প্রচুর পিপিএ আছে, অনেক ছিল না, আস্তে আস্তে আমাদের দেরি হয়েছে। ইট ইজ ট্রু যে রেসপন্স করতে আমাদের দেরি হয়েছে, ইউনাইটেড স্টেটসের হয়েছে, জার্মানির হয়েছে, ইউকের হয়েছে। সো বাংলাদেশের একই, যেহেতু আমাদের প্রিপেয়ারনেসটা ছিল না, কোনো সরকারেরই ছিল না, ঠিক আছে। তো আমি মনে করি যে আমাদের তো একটা বিশাল অর্থনৈতিক সংকটের মধ্যে যাবে। আগে থেকে আমাদের এক্সপোর্ট আর্নিংস গত বছর ইট ওয়াজ শোয়িং এ নেগেটিভ, যেখানে গার্মেন্টসে আমরা অলমোস্ট 18 to 22 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট আর্নিং করি। ওখানে গত 2019 থেকে ইট ওয়াজ নেগেটিভ। তার মধ্যে এটা যদি আসে গার্মেন্টসে, আমাদের এক্সপোর্ট আর্নিংসের 84% হচ্ছে গার্মেন্টস সেক্টর করে, বাদ বাকি লেদার, ফিশ এন্ড আদার সেক্টর থেকে। রেমিটেন্স একটা বড় রেমিটেন্স, ওটা আমি এই এক্সপোর্ট আর্নিং এর মধ্যে ধরছি না। রেমিটেন্স হচ্ছে ডিফারেন্ট ফ্যাক্টর। এখন ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট মার্কেটে আমাদের এমপ্লয়মেন্ট মার্কেটটা কোথায়? আমাদের শ্রমিকরা কোথায় কাজ করে? কনসেন্ট্রেটেড ইন মিডল ইস্ট, সৌদি আরবিয়া, কুয়েত, দুবাই, এইসব জায়গায়। উই ডোন্ট ইউরোপে যাই না, আমেরিকাও যায় না। ওরা যারা আছে ওরা ওখানে সেটেল, ওখানে কোনো আমাদের লেবার ফোর্স যায় না। ওরা একটা রেমিটেন্স পাঠায় সামান্য, কিন্তু এই শ্রমিক যারা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়, আমার এই জায়গায় চিন্তা করি যে ভবিষ্যতে তাদের এমপ্লয়মেন্ট থাকবে কিনা, আমরা এই ম্যান পাওয়ারের বা হিউম্যান রিসোর্সের মার্কেটটা থাকবে কিনা মিডল ইস্টে, নাকি ওরা বলবে যে আমাদেরই পয়সা নেই, তোমরা যার যার দেশে থাকে। এই যে লোকগুলি আসছে ওদেরকে আবার রিএমপ্লয় করবে কিনা। তো এটা তো একটা আমাদের ইকোনমিতে বিশাল বড় ইস্যু হবে। আর আমাদের বাজেটে ডেফিসিট বাজেট আপনি কোথায় করবেন? এই যে 100 কোটি টাকা আপনার স্টিমুলাস প্যাকেজ দিলেন, প্রণোদনা দিয়েছে, ইটস গুড ইন্টেনশন অফ মাননীয় প্রধানমন্ত্রী এবং গভর্নমেন্ট এবং ফাইন্যান্স মিনিস্টার। 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, এটা আগামী বাজেটে অ্যালোকেশন করতে হবে। ডেফিসিট বাজেট করলে এই টাকাটা আসবে কোথেকে? এখন তো আর কেউ গ্র্যান্ট দিবে না। আমার ঘরে আগুন লেগেছে, আমি আগে বাঁচবো না তোমাকে আগে বাঁচো? সারা বিশ্বেরই তো একই অবস্থা। ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, ইউনাইটেড স্টেটস বলেন, চায়না বলেন, কেউই আপনাকে গ্র্যান্ট দিবে না, কিছুই দিবে না। চায়না আসতে পারে, যেহেতু চায়নার একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, $25 বিলিয়ন, ওদের ইন্টারেস্টেই আসবে। তাছাড়া আমি দেখতেছি যে ইকোনমিক নেক্সট 3 years ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর আস। আমাদের জন্য খুব কষ্টকর একটা পরিস্থিতি হবে। Professor Nancy, according to different sources, COVID-19 likely to cost the U.S. economy 1.5 trillion US dollar during 2020. U.S. economy could lose 5 million jobs in COVID-19 fallout. Gross domestic product as GDP will face a worse decline by 1.8%. A loss of about 592 billion US dollar billion in revenue. Health expenditure will be increased. State will lose a fund of 700 billion USD. Has the COVID-19 pandemic caused a great recession in the US economy? And according to McKinsey, it could take 3 years for the US economy to recover from COVID-19. What is your opinion regarding this? Yeah, I think it will take several years, but again, it may take a lifetime for some people. When you talk about the economy, you have to think of it in different lights. For the most marginalized people amongst us, the ones who are already lacking access to the best education, the best healthcare, who don't have the good jobs with any future prospects, what kind of recovery are they going to have? I mean, Wall Street's going to recover a lot sooner. People who have a lot of their stocks in Wall Street, who are shareholders with the blue chip companies, they'll be back.
there are a lot of creative alternatives that companies are coming up with to keep their heads above water. But my concern is about the people who won't be back, the workers who've lost their jobs in the service industries. We used to be a manufacturing country during the great wars, World War I, World War II, and the post-war period. We were still primarily agricultural and then manufacturing. Now we're service. Now we have a lot of young people who come out of college and they end up, they're getting hourly wages. They might have a BA and they go work in a restaurant. And so a lot of those workers lost their jobs immediately with the lockdown. So when you think of the GDP, you've got to look at it in a larger framework. And I would relate it to the UN Sustainable Development Goals. That, we want a strong US economy, but we don't want it at the expense of a lot of people who aren't going to be able to recover from this. I don't want to live in a world where a lot of people are left behind and meanwhile I'm living well. I mean, I'm already living a life of privilege as an academic who has a home in New York and an apartment in Japan. I'm living better than a lot of people. So I haven't been as deeply hit or affected by this health crisis as so many have. Professor, President Trump signs $2 trillion USD COVID-19 stimulus package. Do these economic supports are enough to handle the overall situation? What other fiscal measures can the US government pursue? We're going to have a series of economic stimulus packages, just like with COVID-19 not being a one-off. The checks that are in the mail now that amount to about $1,000 or $1,200, that's not going to get anybody who's living paycheck to paycheck very far at all. It's astonishing when you look at many Americans who don't have much money in the bank, who don't have a lot of savings. And if they lose their job, they have nothing to turn back on. So the state and the government now is the primary actor in this recovery. But we won't have just this one stimulus package. We're going to have a series until we can right this ship of state in this economy. We're going to have to keep coming in with these infusions. President Trump just pledged $25 billion to help the airline companies. So we have certainly our priorities for helping the big industries. But I do think the economy will come back, but people have to be very patient and they have to see themselves as part of this economy. What can you do in the caregiving economy? What can you do in, there's so much that women do, for instance, that's unpaid, that's not even counted as part of GDP. And the GDP is actually going up every time somebody dies because you have to get so many people involved to take care of the person who's on life support. So I don't put all my faith in the GDP. But, economy refers ultimately to household. We've got to get our own houses in order. We've got to take care of each other, beginning with families, communities, local areas, then think nationally, and then go global. Because ultimately, COVID-19 is about connecting the local to the global. We're all in this together, as we say. Mr. Khairul Majid Mahmud. Nancy, I'd like to ask a few questions, if I may. First of all, I heard yesterday President Trump, he's in a tussle with the Democrats. I was listening to the mayor of New York. I was listening to mayor of Los Angeles, as well as New Orleans. The problem here is President is thinking, in fact, he is directly threatening the governors that if they don't come along with him, he will take all sorts of measures. He would close down and everything. Where he had a meeting with the business leaders as well yesterday, I believe, in the United States. The business leaders suggested that he can't jumpstart the economy at this time. He must go for testing and testing till he finds an accurate testing, where in limited stage they could open. The governors are not coming along. The country is not coming along. The two biggest cities,
New York and Los Angeles, the mayors were very disappointed. President is trying to push this. He is pointing fingers as WHO as well as China because he is late. I don't want to undermine his capacity as the President of the United States, but these things, his political and his partisanship is not working. You see, it's not going to work. That appointing the justices, 150 people, he said the Congress has been holding, but they were not even nominated. He did not. I mean, Secretary of Agriculture was there, Vice President was speaking, but he is determined that he wants to jumpstart the economy. He wants people to go back to work. You know, he is finding measures, and I think he is going to come up with a statement today how he's going to do about it. See, the American people, the United States, they don't have a universal health package. Like Canada, United Kingdoms, and others, the insurance is huge. And 60% of the people, working people in the United States, they live from paycheck to paycheck. So these folks didn't have their health insurance. Where do you take this? How do you think President Trump is going to handle it? Nancy. Well, you know, we put a lot of our emotional energy into President Trump. He's an elected official. And I think, frankly, in November, when we hold this election, he'll be a one-term president. I'm quite sure of it. And I don't just say that because of the Obama endorsement. I say that because if we're going to survive as a strong economy, we've got to get beyond Trump. I wish him well. He's been a somewhat successful business person, but he's not ideal as a political leader. Why? Because he doesn't listen to people. He doesn't listen to experts. Even Dr. Anthony Fauci, whom I used to see in the corridors of the National Institutes of Health when I was a graduate student at American University in the late 1980s and early 1990s. I would see Dr. Fauci when I worked in a computer lab at NIH. He was a superstar then because of his handling of the AIDS and HIV crisis. If I were President Trump and could give him some advice that he would listen to, I would tell him that he has to depend on the experts. And some of the experts are people in the emergency rooms. Some of the experts are the people running restaurants and cafes. And yes, many of the experts are the CEOs of companies. I've been starting to tune in to the business news channels because we cannot get the economy back in shape without business. But the problem with Trump is that he is all about his political legacy right now. And he doesn't have the entire heart of the country really in his own heart. It's more about political survival. This is no surprise. He's always been like this. He's always consistent in his lack of listening. So again, I would remind the American people or anybody watching here in Bangladesh that we're going to get beyond this type of leadership. It's not sophisticated. It's not what we need now with the global comments. We need to listen to each other. We need to find the best practices and put them in place. And we should not restart and reopen this economy without first making sure that people are healthy enough to go back to work. Nancy, losing one life is a terrible loss. Nancy, do you see any election in November? Of course I do. And I tell you what, as I sit here in the United States, I would hate to picture what might happen if the White House, if President Trump comes up with some scheme not to hold the election. This is why Bernie Sanders came out full-throated in his endorsement of Joe Biden. This is why Barack Obama stood forward now with his video endorsement. Everybody's galvanizing around the Democratic Party. I'm a political independent. This isn't partisan politics for me. This is about the health of this country. And so I think we have to have an election in November. We cannot postpone it because we need a change in leadership. We need to have the superheroes there, and they're not coming out of the inner circle in the White House. Okay. Professor Dr. Sarder Nayeem.
আপনি শুনছিলেন, কিছু কথা বলছিলেন মিস্টার খায়রুল মজিদ মাহমুদ, আপনার উদ্দেশ্যে আপনার। ধন্যবাদ। হ্যাঁ, না সেটাই বলছিলাম যে আসলে এটা তো সত্যি কথা যে করোনা যুদ্ধ, এটাকে যদি আমরা যুদ্ধের সাথে তুলনা করি তাহলে ফ্রন্ট লাইনে কিন্তু আছি আমরা ডাক্তাররাই। আমি জনগণকে বলবো, এদেশের পলিসি মেকারদেরকে বলবো, সবাইকে বলবো যে আসলে সরকারি বেসরকারি বলে কোনো কথা নাই। এই মুহূর্তে ডাক্তারই যদি, ডাক্তার, নার্সেস এবং হেলথ ওয়ার্কার্স যারা ফ্রন্ট লাইনে কাজ করছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা রোগীর কাছে যারা যে দাঁড়াবে, এটার সাথে যুদ্ধ করবে। খায়রুল যখন প্রথমেই বলছিল একটি অদৃশ্য শত্রুর সাথে আমরা যুদ্ধ করছি, আসবে না পেছন থেকে আসবে না ডান থেকে আসবে বা থেকে আসবে কেউ জানি না, আমরাই দাঁড়াবো। আজকে কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে ডক্টর মঈনুদ্দিনের জন্য, ওর আত্মার মাগফিরাত কামনা করি আমরা প্রতি মুহূর্তে। কিন্তু এরকম মঈনুদ্দিনের মতো যেন আরো আরো ডাক্তারের পরিণতি না হয়, সেটার জন্য এগিয়ে আসার জন্য আমাদের সরকারি বেসরকারি একটি সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। এই যুদ্ধটা সমন্বিত। আমরা সবসময় বলি আমাদের তো অপ্রতুলতা আছে সবকিছুতে, কিন্তু আমাদের যা যা আছে সেটা নিয়েই তো আমরা এগিয়ে যেতে চাই। একটা বিষয় কি আপনার মনে হয় না যে আমি বলি আপনাকে, বলুন। ডক্টররা যখন এরকম ভয়টা দেখাবেন যে তারা এরকম ভয় পেয়েছেন, এটা বাস্তবতাও, কিন্তু তখন তো যারা পেশেন্ট বা সাধারণ মানুষ তারা আরো বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন। এক্স্যাক্টলি, আমি আপনার কথা স্বীকার করি, কিন্তু ডাক্তাররা কিন্তু ভয় দেখিয়েছে কথাটা ঠিক না। ডাক্তাররা পিপিই চেয়েছে প্রপার, ডাক্তাররা মাস্ক চেয়েছে, ডাক্তাররা জানতে চেয়েছে কোন রোগীটা কোভিড কোন রোগীটা কোভিড না, সেটা সুযোগ। আমরা যদি বলি যুদ্ধে আমাকে পাঠালেন সৈন্য হিসেবে, আমার ঢাল তলোয়ার কিন্তু শুধুমাত্র পিপি আর মাস্ক না, আমার ঢাল তলোয়ার কিন্তু আমার নলেজ, আমার ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস। আজকে আপনারা প্রথম মনে আছে কিনা আপনাদের, সে প্রথম 1 থেকে 1.5 মাস আমরা শুধু আইইডিসিআর এর বাইরে কোনো টেস্টই আমরা করতে পারি না। নাইম, এখানে আমি খায়রুল একটা কথা বলি, আমি শেষ করি। সেটা হলো যে আমাদের পিসিআর সরকারি লেভেলে যেমন আছে, আইডিসিআর এর কাছে আছে, বেসরকারি লেভেলে তো কিছু কিছু আছে। সবগুলো পিসিআর ব্যবহার করে, আরটিপিসিআর করে যদি আমরা কোভিড টেস্ট করতে পারতাম, these are medical modalities, এগুলো ইউ আর কনসেন্ট্রেটিং। টেস্ট না করে দিলে তো তাই, এগুলো টেস্ট না করে দিলে আমরা যুদ্ধ করব কি দিয়ে? আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? কাকে নিয়ে আমরা মাঠে নামবো? এখন আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার বেসরকারি একটি সমন্বয় লাগবে। যেমন আমাদের, হ্যাঁ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লোকজন আছেন ওখানে, কিন্তু যাদের সাথে সমন্বয় হচ্ছে না সব হসপিটালগুলোর। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এগিয়ে এসছেন, আমরা খুশি। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এবং আনোয়ার খান মেডিকেল কলেজকে তারা কোভিড চিকিৎসার জন্য দিবেন এবং সেখানে অবশ্যই টেস্ট হবে এবং টেস্ট বাড়বে, আমরা বিশ্বাস করি। তাহলে আমাদের খেয়াল করতে হবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেখানে 36, সেখানে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ 64। সারা দেশের হাসপাতাল যদি 116টি হাসপাতালের মধ্যে কিন্তু প্রায় 3000 হাসপাতালই প্রাইভেট। সুতরাং প্রাইভেট এবং গভর্নমেন্ট এই সমন্বিত প্রচেষ্টা দিয়েই কিন্তু আমাদেরকে এই কোভিড পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এট দ্য এন্ড অফ দ্য ডে অবশ্যই পার্টনারশিপ, সেটা পলিসি মেকিং এর মাধ্যমেই হবে। কারণ আমরা তো পলিসি মেকারদের কাছে যেতে পারবো না, ওনারা আমাদেরকে জানাতে হবে, ওনারা আমাদেরকে বলতে হবে যে আপনারা টেস্টের সুযোগ নেন এবং টেস্ট ব্যবস্থা করেন। এবং শেষ কথাটা আমি বলবো, প্লিজ ডাক্তারদের ব্যাপারে এই ভুল ধারণাটা আপনারা রাখবেন না যে আমরা ভয়ে পালিয়ে গেছি। আমাদেরকে আপনারা অনুপ্রেরণা দিন, আমাদের পিছনে এসে আপনারা দাঁড়ান। পৃথিবীর বিভিন্ন দেশের মতো প্রতিদিন না হোক, প্রণোদনার চেয়ে বেশি আমরা চাইবো আমাদের উৎসাহ এবং আমাদেরকে সামনে এগিয়ে দিয়ে আপনারা পিছনে আছেন সেই কথা। জি, আপনি আর কিছু বলতে চাইছেন? আমি যেটা বলতে চেয়েছিলাম যে এখানে বাংলাদেশে 69 প্রাইভেট হসপিটালস, ওদের সমিতি এসে অ্যাসিওর করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা আসব। আমি বুঝি যে প্রাইভেট হাসপাতালের একটা ব্যাংক লোন আছে, ওদের ওভারহেড এক্সপেন্সেস আছে, ওদের বেতন দিতে হয়, সব কিছু মিলিয়ে ওদেরকে একটা সাম সর্ট অফ সাপোর্ট সরকারের দিতে হবে। সরকার কত দিকে দিবে? আরেকটা জিনিস ডাক্তারদের অত্যন্ত শ্রদ্ধার সাথেই বলছি যে আমি থ্যাংক ইউ জানাই যে ওনারা কাজ করে যাচ্ছেন, কিন্তু অন্যান্য দিকেও যদি দেখেন, আমাদের সামরিক বাহিনী
সবচেয়ে থেকে ভালনারেবল আমাদের ল এনফোর্সমেন্ট, পুলিশ বাহিনী, তারপর এই গণমাধ্যমের কর্মীরা, টেলিভিশনের কর্মীরা, এরা দৌড়াচ্ছে, এরা খবর দিচ্ছে, এরা জানাচ্ছে, সামরিক বাহিনী কাজ করছে, এরাও তো আক্রান্ত হতে পারে। ডক্টররাই মানুষ, এরা কি মানুষ না? এত হাজার পুলিশ, এত হাজার হাজার সামরিক বাহিনী, এরাও তো সরকারের নির্দেশে বিভিন্ন জায়গায় কাজে ঝাঁপিয়ে পড়ছে একটা মাস্ক পরে। সেই জায়গায় ডাক্তাররা তো একটা ওত নিয়েছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী একটা ইন্স্যুরেন্স প্যাকেজও করে দিয়েছে সবার জন্যই। এখন পর্যন্ত হয়তো গণমাধ্যমের করে নাই, এটাও করা উচিত। বিকজ গণমাধ্যমের কর্মীরা সবার চেয়ে বেশি রিস্ক নিচ্ছে, বুঝতে পেরেছেন? আমি একটু অন্য আরেকটা বিষয় যেতে চাই, অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন। যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে যে বাংলাদেশে বেকারের সংখ্যা 9 মিলিয়ন ছাড়িয়ে যাবে কোভিড-19 কারণে, এবং বিশ্বব্যাপী প্রায় 55 কোটি মানুষ হতদরিদ্র হবে। সংখ্যাটা বাংলাদেশে যে বাড়বে সেটিও বলার অপেক্ষা রাখে না। সো এই পরিস্থিতি যে এরকম দাঁড়াতে থাকে, এক ধরনের সামাজিক অস্থিরতাও কিন্তু তৈরি হবে, এবং যেটা সামাজিক অস্থিরতা থেকে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে একটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী এবং বাংলাদেশও। সো এখন থেকে আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এবং বিশেষ করে কর্মসংস্থান এবং কর্মহীনতা মানুষের মধ্যে এক ধরনের মানসিক সমস্যাও তৈরি করবে, তার মানসিক স্বাস্থ্যের জন্য একটা সংকট তৈরি করবে বলে মনোবিজ্ঞানীরা মনে করেন। হ্যাঁ জিল্লুর, আপনার সাথে আমি একমত। এখানে কিছু জিনিস আপনাকে দেখতে হবে। যারা আনএমপ্লয়েড হবে, ক্যাপিটালিজম 90% of the wealth is being owned by 10%. 10% মানুষ 90% ওয়েলথের অধিকারী। বাংলাদেশেও আপনাকে বুঝতে হবে, বিত্তবানদের আগিয়ে আসতে হবে। আপনাদের যা কামিয়েছেন ওটা শেয়ার করতে হবে, সময় এসেছে। আনএমপ্লয়েড যারা আছে তাদেরকে প্রোভাইড করতে হবে। একটা লোক আরেকটা পরিবারকে এখন দেখেন, একটা স্লোগান যেটা আপনি খান, লিভ অ্যান্ড লেট আদার লিভ, কালিল জিবরান বলে গিয়েছিল দি প্রফেট, ওই বইটাতে আপনি জানেন যে নিজে বাঁচুন, আরেকজনকে বাঁচান। এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ডিসিশন আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি যে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাসের দরকার। আমাদের ন্যাশনাল কনসেনসাসের দরকার। এর জন্য আমেরিকায় বা কোনো পৃথিবীতে কোথাও করছে না, তারা নিজেরাই সমস্ত ডিসিশন নিচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিবেশটা একটু অন্য ধরনের। এটা না যে আজকে বিএনপি, জাতীয় পার্টি সবাইকে নিয়ে সমন্বয় করে করা, কারণ ওরা আসলেও এখানে মেশিনারিজ, টুলস, এনফোর্সিং যারা করবে একই ভেহিকেল ইউজ করবে, তাই না? তবুও ইউনাইটেড স্টেটসের টু পার্টি সিস্টেম, রিপাবলিকানস এন্ড ডেমোক্রেট। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের বাদ দিয়ে কাজ করছেন, কথা বলছেন সবার সাথে, বাট উনি যেটা পছন্দ সেটা করে দিয়েছেন। আজকে একটা কথা আমার ভালো লেগেছে, যেটা আমি চিন্তা করছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কে আমাকে ভোট দিল, কে কোন দলের, সেটা আমি জানতে চাই না। যে দুস্থ, যে গরিব, তাকে দিতে হবে। প্রত্যেকটা ডিসি মহোদয়কে এটা উনি নির্দেশ দিয়েছেন যে শি ডাজন্ট ওয়ান্ট টু বি পার্টিসান, যে কোনো দলের হোক। উনার কর্মীদেরকে বলেছেন যে আপনারা শুধু আমাদের কর্মীদেরকে, আমাদের দলের তা না, যে ক্ষুধা বিএনপির হোক, জারি হোক, সবাইকে দিতে হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, আমি একটা জিনিস দেখেছি জিল্লুর, আপনাকে বলতে হবে যে আমরা সবই করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ ধরে 4-5 ঘন্টা ধরে মিটিং করেন। এটা ওনাকে আমি ফুলানোর জন্য বলছি না, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু উনি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা লোকের সাথে কোঅর্ডিনেশন করে যাচ্ছেন। উনি র্যান্ডম স্যাম্পলিং করেন। উনি শুধু আওয়ামী লীগের সভাপতির সাথে কথা বলেন না, কোনো মন্ত্রীর সাথে কথা বলেন না। উনি ইমাম সাহেব, উনি সিভিল সার্জন, উনি একটা নার্স, উনি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, সর্বস্তরে কিন্তু উনি কথা বলে যাচ্ছেন টু ফিল যে কাজগুলি ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা। আরেকটা জিনিস, যে মিডিয়া বা গণমাধ্যম বা কিছু কিছু জিনিস হয়তো দেখাচ্ছে আপনারা ভালো কাজ করছেন, আপনারা বলাতে হয়তো সরকার আরো সচেষ্ট হবে, আপনাদের প্রতি শ্রদ্ধা নিয়েই বলছি। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় চাল এগুলি হচ্ছে। এটা যে কোনো রাজনৈতিক দল আপনি গ্যারান্টি দিতে পারেন না, আওয়ামী লীগ না হয়ে জাতীয় পার্টি বা ন্যাপ সরকারে থাকলে এটা হবে না। এটা আমাদের দেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। 20,000 টাকার বস্তা বা এই লাভ করার জন্য এখন ওরা করছে। আর এটা আপনাকে ধরে নিতে হবে, সরকার যে ত্রাণ দিচ্ছে 5% মার্জিন অফ এরর আছে। 5% বা 10% মানুষজন খাবে, কিন্তু আমি বিশ্বাস করি 80% চাল বা ত্রাণও যদি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছায়, তবু আমি বলবো আমরা অনেক ভালো করছি।
বুঝতে পেরেছেন? অ্যাটলিস্ট এটা হোক, না, না, 80%, 20% ওরা খাক। এটা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সরকারি আসন বাট এই যেটা আওয়াজটা করবে, তো রাখতে হবে, যদি এই রাখতে হবে। কথাগুলো, এবং আপনারা যেটা সেটা ভালো কাজ করছেন আজকে যদি সরকারকে আওয়ামী লীগ না সাবধানে থেকে, রাখতে হবে। আওয়ামী লীগ না থেকে অন্য দলও থাকতো, গণমাধ্যমে এই তাই কাজই করা করতো, উচিত তাই ছিল। করা জি উচিত জি ছিল। জি, তাই করা উচিত ছিল। তো এখানে যেটা কোভিড-19 এর ব্যাপারে আমাদের মোস্টলি একটা মেডিকেল একটা টিম এক্সপার্টিস। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী একটা ন্যাশনাল কমিটির কথা বলছেন, একটা ফিনান্সিয়াল, একটা এগ্রিকালচার, ল এনফোর্সমেন্ট এন্ড মোডালিটিস তৈরি করা। এই যে 100,000 কোটি টাকা দিল, এটা মোডালিটিস তৈরি করতে হবে, কিভাবে যাবে, কত ফাস্ট পৌঁছাবে মানুষের কাছে। কারণ গার্মেন্টস ব্যবসায়ীরা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ওরা কিন্তু 12 মাস ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুক থাকে না, অর্ডার নিতে হয়। 3 মাস খালি থাকলে ওরা অ্যাফোর্ড করতে পারে না ওদের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। অন্যান্য শিল্প ক্ষেত্রে একই ব্যাপার। এখন অর্থনীতিকে কিভাবে চালু রাখবে, সরকার কি কি স্টেপ নিবে, সেটা বলতে হবে, বা উনি চেষ্টা করে যাচ্ছেন সিনসিয়ারলি। আমার বিশ্বাস উনি অনেক মোকাবেলা করেছেন, এবার ইনশাল্লাহ পারবেন। কিন্তু এখানে আরেকটা দায়িত্ব আছে, আমি বলবো বাংলাদেশের, আপনারা বা গণমাধ্যম বলে যাচ্ছে যে একটা সবাইকে নিয়ে ঐকমত্য ইসে, কাউকে তো উনি আটকিয়ে রাখেননি সরকার। আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, আপনি 300 মানুষকে নমিনেশন দেন, 600 মানুষকে দেন, তারা যার যার এলাকায় যেয়ে কিন্তু এসব ত্রাণ কাজ করতে পারে। দেখেন কাম, আপনি দাওয়াত দিতে হবে না, এটা বিয়ে বাড়ি না যে আসেন দাওয়াত খান। যার যার দায়িত্ববোধ থেকে, মানুষের প্রতি যে দায়িত্ববোধ, আপনি যে রাজনৈতিক দায়িত্ববোধ, সেটা পালন করতে হবে। আপনি ক্ষমতায় থাকেন আর ক্ষমতায় না থাকেন, তাদেরকে সেখানে যেতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে না, এদের এই কাজগুলো করতে হবে। Professor Nancy, amid a worldwide shortage, Chinese companies have sold nearly 4 billion face masks overseas. China is now offering its assistance to virus-hit countries. The West is highly concerned about this issue, and they named it mask diplomacy. And I know you are talking about this regularly on different television channels. But the Chinese authority addressed it normal commercial delivery. Even the diplomat reported China's mask diplomacy wins support in Eastern Europe and raising concern in the West. What is your opinion regarding the issues, and do you think it's soft diplomacy? Is it commercial delivery, or China is seeking to boost its image as a responsible global leader? Sure, of course. China has invested an enormous amount in its image reconstruction and its propaganda campaign to buttress its vision of being a benevolent power that doesn't want to go to war with anyone, that wants to trade, that wants to have the Belt Road Initiative, wants to have good relations with the majority of countries in the world. We're very critical of China, naturally, because it is undemocratic. It's an authoritarian system. It's not going to change overnight. When you are there, where I teach at Tsinghua University, you meet some of the brightest young minds in the world amongst the faculty, the students. This next generation may open up China more to become more democratic. But in the meantime, coming from the government, of course, Xi Jinping has been very active in this regard. They are transferring their image of a beautiful China, a rising China, to the rest of the world. So that's not going to go away. And they realize that the image right now is very mixed. There's a lot of blaming of the Chinese government, of course, not coming forward early on when it recognized that it had a problem on its hands. So now they are doing their efforts, as many countries do, many governments do, to try to refashion their image by supplying the supplies in this coronavirus fight that China may not need as much now. We've seen how Wuhan has changed. It's not to say that the virus is just going to go away entirely, but Wuhan was under a 3-month total lockdown. And it wasn't until last week that they had this reopening. And now you have images of couples holding hands, people walking around en masse, looking very much like they're back to normal. And I kind of cross my fingers. But they have a lot of leftover equipment that they're not using. So
we've got to separate sometimes the goodwill efforts of a country from its political system. I'm not saying put on blinders. You shouldn't. You should always be critical. You should think for yourself. But again, we have to think more in terms of person-to-person relations. And people around the world are very eager to have supplies. They don't really care whether it says made in the USA or made in China. If it's a mask that's going to help to protect themselves from the coronavirus, they'll take it. প্রফেসর ডক্টর সরদার নাইম, কোনো ফাইনাল রিমার্কস জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ডে হলে আরো ভালো হয়। না, সেটা বলতে যাচ্ছি যে এই মুহূর্তে আমরা ডাক্তাররা নিজেদের প্রাইভেট সেক্টরের ব্যবসার কথা ভাবছি না, এবং আমাদেরকে যদি শুধুমাত্র প্রাইভেট সেক্টরে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় সেটা ভুল ধরা হবে, কারণ আমরাও এদেশের হেলথ সার্ভিস প্রোভাইডার। আমরা যেহেতু ডাক্তার হিসেবে ওত নিয়েছি, আমার বন্ধু যেটা বললো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবার মতোই আমরা কিন্তু ফ্রন্ট লাইনের থেকেই এই রোগীদের সাথে এবং এই রোগীদের চিকিৎসা করতে চাই। আমাদেরকে সেই সুযোগটা প্রপার ওয়েতে দেওয়া হোক, আমাদের টেস্ট করার সুযোগ দেওয়া হোক, আমাদের রোগীদের প্রপার চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হোক, এবং আমাদের যে প্রাইভেট সেক্টর যেটা 75% হেলথ সার্ভিস প্রোভাইড করি এদেশে আমরা, তারা যদি আমরা সরকারের সবগুলো প্রতিষ্ঠানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, এদেশে ইনশাল্লাহ আমরা করোনা মুক্ত করতে পারবো এবং আমরা এই যুদ্ধে জয়ী হব। ধন্যবাদ। মিস্টার খায়রুল মজিদ মাহমুদ। একটা সোজা কথা জিল্লুর, ভ্যাকসিন না বের হওয়া পর্যন্ত, চায়নায় ভ্যাকসিন বের করেছে বলা হচ্ছে 2টা কোম্পানি, আমাদেরকে বেঁচে থাকতে হবে, এর কোনো আর অল্টারনেটিভ নাই, বিকল্প নাই। এই 6 মাস হোক, 8 মাস হোক, সেপ্টেম্বর হোক, এবং বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে আল্লাহ জানে। এখানে সরকারের ভুল আছে, অনেক ভুল আছে, অনেক ভুল থাকবে, কিন্তু এখন সেটা ধরার সময় না। আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, সবাইকে সাহায্য করতে হবে, সবার খোলা মন নিয়ে আসতে হবে। আমরা স্কুল বন্ধ করে না করেছে, প্লেন বন্ধ করে না করেছে, হাজি ক্যাম্প ক্লিন করে না করেছে, সেনাবাহিনী নামায় না নামিয়েছে, লকডাউন করে না করেছে, ডাক্তারদের পিপিই নাই এনেছে, টেস্ট কিট নাই করা হয়েছে, কর্পোরেট ডোনেশন দেওয়া নাই দেওয়া হয়েছে, স্টিমুলাস প্যাকেজ দরকার দেওয়া হয়েছে। আজকে বলেছে সবাইকে দাও। আমাদের সব ভুলে একটা কথাই বলতে হবে, সরকার প্রতিটা জিনিস দিচ্ছে, আজকে কারোর দিকে আঙুল না দেখে আপনারা সবই দেওয়া হয়েছে, ইমপ্লিমেন্টেশনটা যাতে হয়, আর সবার বাসায় থাকতে হবে। আপনি বাসায় থাকুন, না হলে আপনাকে কবরে যেতে হবে, নতুন আইজি সাহেব যেটা বলেছে। একটাই আমাদের ওষুধ, ভ্যাকসিন না আসা পর্যন্ত বাসায় থাকুন। Professor Nancy, we are almost at the end of the program, so very briefly, we are talking about in the beginning about President Trump's decision on WHO. So even Trump holds the World Health Organization funding, as America is the biggest contributor to WHO. The US funds $400 million to $500 million to the WHO each year, which is 15% of WHO's financing. Though Trump said the review would cover the WHO's role in severely mismanaging and covering up the spread of coronavirus, but experts said that there is an international political perspective behind it. What is the truth? Well, I mean, look, this is again typical of Trump, which is to scapegoat and to take all of the responsibility away from him and to blame whomever, whether it's people coming over the border, whether it's minorities, whether it is a UN affiliated group, anything that is not making America great again, he's going to go after. I don't think the funding will go away. This is a little bit of window dressing, and it plays to his political constituencies. We can't forget that in early February, the biggest worry this country had was that we didn't know the results of the Iowa caucus. That wasn't that long ago. And before that, we had a president go through an impeachment process. So he's playing high-stake politics now. He knows that this works with his supporters, but it's much more transparent to most of us, including nonpartisan independents.
who can see right through this. So I wouldn't worry about the funding going away to the World Health Organization. Thank you, Professor Dr. Sarder Nayeem, Professor Dr. ন্যান্সি স্নো, মিস্টার খায়রুল মজিদ মাহমুদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর ন্যান্সি স্নো, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড ফর বিং উইথ আস। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। চিকিৎসকদের ভূমিকার কথা বলছিলেন, তারা কি অবস্থায় আছেন, প্রাইভেট হসপিটালগুলো কি অবস্থায় আছেন। ডক্টর সরদারের নাইম, মিস্টার খায়রুল মজিদ মাহমুদ তিনি বলছিলেন যে আমাদের সোশ্যাল ক্লাবগুলো বা অর্গানাইজেশনগুলো বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কি করছে, মানুষের এক অপরের পাশে দাঁড়ানোর জন্য কি করা উচিত সেটি বলছিলেন। এবং এটি আসলে ব্লেম গেমের সময় নয়, অভিযোগ করবার সময় নয়। তিনি সেটি বলছেন যে জাতীয় ঐক্য, যার যার অবস্থান থেকে কাজ করলে সমস্যার সমাধানে অনেক সহজতর হবে। এখন ভুল ত্রুটি ধরবারও সময় নেই। তবে তিনি একথাও বলছিলেন যে গণমাধ্যমকে আসলে সজাগ এবং সতর্ক, ইতিবাচকভাবে বিষয়গুলো তুলে ধরতে হবে, যাতে করে সরকারও সজাগ থাকতে পারে, সতর্ক থাকতে পারে। প্রফেসর ডক্টর ন্যান্সি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এবং ঘুরে ফিরে এই যে করোনা ভাইরাস বা কোভিডের যে সংকট, এর সঙ্গে রাজনীতি যে নিবিড়ভাবে সম্পর্কিত এবং আমাদের রাষ্ট্রনেতারা, সরকারগুলো যে জনস্বাস্থ্যকে খুব একটা গুরুত্ব দেন না, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করাটাই তাদের মুখ্য উদ্দেশ্য, সেটিও তিনি নানাভাবে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কথার মূল কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে এই সংকট মোকাবেলার জন্য যেটি সবচেয়ে জরুরি, মিস্টার মাহমুদ বলছিলেন যে বাড়িতে থাকুন, বাড়িতে থাকুন এবং বাড়িতে থাকুন, এটি এখন একমাত্র সমাধান। বাকি সমস্যার সমাধান নিশ্চয়ই আমরা সম্মিলিতভাবে করব। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।